হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। এই ওয়েব সিরিজে 5টি গল্প আছে। প্রত্যেকটি গল্পে কিছু অ্যাডাল্ট কথাবার্তা ও অ্যাডাল্ট সিন আছে। আপনারা যারা অ্যাডাল্ট ভিডিও বা কথাবার্তা অপছন্দ করেন, এখানে ভিডিওটি স্কিপ করতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি ভালো লাগবে। ওয়েব সিরিজের শুরুতে আমরা একটি অ্যাম্বুলেন্স দেখতে পাই। অ্যাম্বুলেন্স করে একটি মেয়েকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। মা টেনশন করতে থাকে। মেয়েটির নাম জিয়া। জিয়ার কি হয়েছে তা আমরা পরে জানতে পারবো। সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। জিয়া ফোনে কথা বলতে থাকে আর বলে, একবার আমার ফলোয়ার 100K হয়ে গেলে আমার লাইফ সেট হয়ে যাবে, ভালো ব্র্যান্ড পাবো, তার সাথে টাকা পাবো। তখন মা আসে আর বলে, আজ রবিবার, নিজের ঘরটা একটু গুছাতে পারিস, সারাদিন ফোন নিয়ে থাকিস, পড়ালেখায় মনোযোগ দে। জিয়া ফোনে কথা বলতে থাকে। তখন মা একটি বেল্ট পায় আর বলে, এটা কি? জিয়া ঘাবড়ে গিয়ে বলে, বাবার জন্য এনেছি। মা বলে, তোমার মেয়ে একদিন আমার জান নিয়ে নিবে, প্রতিদিন কিছু না কিছু নিয়ে আসে। বাবা বলে, তুমি জ্বলতেছ, আমার মেয়ে আমার জন্য নিয়ে আসলে তোমার ভালো লাগে না। মা বলে, আজকাল বাচ্চারা ফোন থেকে ভালো মন্দ খুঁজে, কিন্তু মা বাবার থেকে শিখে না, তুমি জিয়ার থেকে ফোনটা নিয়ে নাও। বাবা বলে, তুমি গিয়ে পরোটা বানাও আর উপরে মাখন দিও, যাতে পরোটা বলের মতো গোল হয়। মা বলে, তোমরা বাবা মেয়ে মিলে আমাকে মেরে ফেলো, আর সেখান থেকে চলে যায়। জিয়া টেনশন করতে থাকে। বাবা বেল থেকে হাসতে থাকে আর জিয়ার কাছে আসে। জিয়া বলে, এটা সেকেন্ড হ্যান্ড, এতটা দামিও না। বাবা বলে, আচ্ছা ঠিক আছে, এখন ফ্রেশ হ, না হলে তোর মা আমার মাথা আরো নষ্ট করে দিবে। তখন মা চিল্লাতে থাকে আর বলে, তোমার মেয়েকে নাস্তা করাও। আর সাইমার মেয়ের জন্য জানি গিফট নিয়ে আসে। জিয়া মুস্কি আসে। পরে জিয়া একটি শোবিজের দোকানে আসে আর সেখানকার শোবিজের সাথে ছবি তুলে তার প্রোফাইলে আপলোড দেয়। পরে জিয়া একটি শোবিজ লুকিয়ে তার ব্যাগে রেখে দেয় আর কাউন্টারে এসে বলে, এই পুতুলটির দাম কত? লোকটির নাম হিনেশ। হিনেশ বলে, 800 টাকা। জিয়া টাকা পে করে। হিনেশ ব্যাগ দিয়ে বলে, এই ফর্মটা পূরণ করে দিলে ভালো হবে, আসলে আমাদের এখানে অনেক অফার আসে ডিসকাউন্টের সাথে, আমি আপনাকে ইনফর্ম করে দিব। জিয়া ফর্ম পূরণ করে আর ব্যাগ নিয়ে চলে যেতে থাকে। তখন হিনেশ জিয়াকে ডাক দেয়। জিয়া টেনশন করতে থাকে। হিনেশ বলে, আপনি নিকনেম লিখতে ভুলে গেছেন। জিয়া তার নিকনেম লিখে সেখান থেকে চলে যায়। পরে জিয়ার ফলোয়ার আস্তে আস্তে বাড়তে থাকে। জিয়া জগিং করে বাসায় আসে। তখন বাবা তাড়াহুড়ো করে বাসা থেকে বের হয়ে যেতে থাকে। জিয়া বলে, বাবা এত জলদি কোথায় যাচ্ছ? বাবা বলে, আজ লেট হয়ে গেছে, আর সেখান থেকে চলে যায়। জিয়া বাসায় ঢুকে টি টেবিলে তার ফোন ইয়ারফোন রেখে ফ্রেশ হতে যায়। তখন জিয়ার ফোন আসে। মা ফোন রিসিভ করে কথা বলতে থাকে। তখনই জিয়া চলে আসে আর বলে, আমার ফোন এইটা, আপনার ফোন ঘরের ভিতরে। মা চুপ হয়ে থাকে। জিয়া বলে, হ্যালো। অপর প্রান্ত থেকে হিনেশ বলে, আপনাকে কিছু পাঠিয়েছি, চেক করে দেখেন। মা বলে, কি হয়েছে? জিয়া বলে, আমার ফ্রেন্ড, তুমি বুঝবে না। আর দেখে তার চুরি করার সিসি ফুটেজ তাকে পাঠিয়েছে। তা দেখে জিয়া অবাক হয়ে যায় আর বেডরুমে চলে যেতে থাকে। মা বলে, কই যাচ্ছ? নাস্তা করে যাও। জিয়া বলে, কিছু কাজ আছে, আর নিজের রুমে চলে আসে। মা রাগ করে সেখান থেকে চলে যায়। পরে জিয়া হিনেশকে ফোন দেয় আর বলে, আপনার কি চাই? হিনেশ বলে, আপনি জলদি স্টোরে চলে আসেন। জিয়া বলে, আমি সরি, ভুল করে আমি নিয়েছি, এখনই আপনাকে জিনিসটি ফেরত দিচ্ছি। হিনেশ বলে, সবিজের জন্য হলে আমি আপনার ঘরে চলে আসতাম আর আপনার বাবার সামনে থেকে নিয়ে যেতাম, কিন্তু আমি আপনার সাথে দেখা করতে চাই, তাড়াতাড়ি শপে চলে আসেন, নাকি আমি চলে আসবো? জিয়া বলে, না আমি আসছি। হিনেশ বলে, আসো। জিয়া ফোন রেখে দিয়ে টেনশন করতে থাকে আর লুকিয়ে আনা সবিজটা খুঁজতে থাকে। তখন মা এসে বলে, এটাকে খুঁজছ? জিয়া বলে, আমার জিনিস কেন ধরো, এটা আমার ভালো লাগে না। মা বলে, আমারও ভালো লাগে না, তুমি এসব কিনা টাকা কোথা থেকে পাও? জিয়া বলে, মা এটা আমার না, খুশবু তার ভাইয়ের জন্য নিয়েছে, কারণ আজ তার বার্থডে, সারপ্রাইজটা আমার কাছে রেখেছে, এখন তাকে দিয়ে আসতে হবে। মা বলে, নাস্তা করে যাও। কিন্তু জিয়া মায়ের কথা না শুনে সেখান থেকে চলে যায়। পরে জিয়া দোকানে চলে আসে আর চুপ হয়ে থাকে। হিনেশ তার দিকে তাকিয়ে থাকে। জিয়া সবিজটা দিতে যাবে, কিন্তু হিনেশ বলে, নিজের কাছে রেখে দাও, আমি চেম্বারে যাচ্ছি। পরে জিয়া চেম্বারে আসে। হিনেশ বলে, এই সবিজের জন্য আমি তোমাকে ডাকিনি। জিয়া বলে, আমি বুঝতে পারলাম না। হিনেশ বলে, আপনি সারাদিন আপনার ফ্রেন্ডের সাথে থাকেন, আপনি আমাকে নিজের ফ্রেন্ড পাবেন। জিয়া চুপ হয়ে থাকে আর বলে, আমি সরি, আমার কিছু কাজ আছে। এই বলে চলে যেতে যাবে। তখনই হিনেশ বলে, সারাদিন আমি শপে থাকি, কোনো কাজ নেই, শুধু মানুষের মুখ দেখি, কিন্তু তোমার মতো সুন্দর কোনো দোস্ত নেই। ঘরে গেলে বিবি শুধু জ্ঞান জ্ঞান করতে থাকে, এখন আমাদের জীবনে কিছু খুশি এলে সমস্যা হবে? জিয়া বলে, আপনি কি সব কথা বলছেন? আমি কিন্তু আপনার নামে কমপ্লেন দিতে পারি। হিনেশ বলে, তুমি কেন দিবে? তোমার বাবার কাছে না হয় পুলিশের কাছে। তা শুনে জিয়া কান্না করতে থাকে আর বলে, আমি সরি, এই কাজ আমি আর কখনো করব না। হিনেশ বলে, একটা কাজ করি, তোমার এই ভিডিওটা ইন্টারনেটে ছেড়ে দেই, তাহলে তোমার ফলোয়ার বেড়ে যাবে। জিয়া কান্না করে বলে, কেন আপনি এসব করছেন? আমি তো সরি বললাম, দ্বিতীয়বার এখানে আসবো না। হিনেশ বলে, তুমি কান্না কেন করছো? আমি তোমাকে মেরেছি? জিয়া বলে, না। হিনেশ টিস্যু দিয়ে বলে, চোখের পানি মুছো, কান্না করলে ভালো লাগে না। জিয়া কান্না করতে থাকে। হিনেশ নিজ হাতে মুছিয়ে দিতে চায়, কিন্তু জিয়া মুখ সরিয়ে নেয় আর টিস্যু নিয়ে মুখ পরিষ্কার করতে থাকে। হিনেশ বলে, এসিটা নষ্ট হয়ে গেছে, খুব গরম লাগছে, তোমার জ্যাকেটটা খুব মোটা, একটা কাজ করো, জ্যাকেটটা খুলে ফেলো। তা শুনে জিয়া থ হয়ে যায়। হিনেশ বলে, খোলামেলা কথা বলে খুব মজা লাগবে। জিয়া চুপ হয়ে থাকে। হিনেশ বলে, টাইম শুরু, এক ক্লিক করবার ভিডিও আপলোড হয়ে যাবে। জিয়া কান্না করতে থাকে আর কোনো উপায় না পেয়ে শরীর থেকে জ্যাকেটটি খুলে ফেলে। পরে কি হয় বুঝতেই তো পারছেন, জিয়ার 80,000 ফলোয়ার হয়ে যায়, কিন্তু নতুন পোস্ট না করায় তার ফলোয়ার বাড়ে না। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। জিয়া সবসময় মন খারাপ করে বসে থাকে। পরে বাবা জিয়ার কাছে আসে আর বলতে থাকে, ডক্টর দেখাও, কি হয়েছে? আমার সময় নেই, না হলে তোকে আজ ধরে ডক্টরের কাছে নিয়ে যেতাম। মায়ের সাথে ডক্টরের কাছে যাবে, ঠিক আছে?
এ বলে সেখান থেকে চলে যায়। পরে হিনেশ জিয়ার কাছে তাদের ঘনিষ্ঠ হওয়ার ভিডিওটি সেন্ড করে, তা দেখে জিয়া বাকরুদ্ধ হয়ে যায় আর হিনেশকে ফোন দিয়ে বলে এসব কি, তুমি কি পাগল হয়ে গেছো? হিনেশ বলে শান্ত হও জিয়া, এইটা প্রাইভেট লিঙ্ক, এটা শুধু তোমার আর আমার জন্য। জিয়া কান্না করতে থাকে। হিনেশ বলে আমি এতবার ফোন দিয়ে যাচ্ছি কিন্তু তুমি ফোন ধরছো না, এই ভিডিও ভাইরাল করে দেই তাহলে তোমার অনেক ফলোয়ার বেড়ে যাবে, আমি তোমার জন্য অপেক্ষা করছি, প্লিজ চলে আসো, না হলে কিন্তু শুধুমাত্র এক ক্লিক দিব। জিয়া বলে প্লিজ আমার কথা শোনো, কিন্তু হিনেশ বলে আমি ওয়েট করছি, এ বলে ফোন কেটে দেয়। তা দেখে জিয়া কান্না করতে থাকে আর টেনশন করতে থাকে। পরে জিয়া মায়ের কাছে এসে তাকে জড়িয়ে ধরে। মা বলে কি হয়েছে? জিয়া চুপ হয়ে থাকে। তখন কলিং বেল বেজে ওঠে। মা বলে তোর বাবা মনে হয় কিছু নিতে ভুলে গেছে আর দরজা খুলতে বলে। জিয়া দরজা খুলে দেখে হিনেশ এসেছে। তাকে দেখে জিয়া ভয় পেয়ে যায়। হিনেশ জিয়ার কাছে আসে আর বলে আমি তোমার জন্য অপেক্ষা করছি, আর ব্যাড টাচ করে সেখান থেকে চলে যায়। জিয়া ঘাবড়াতে থাকে আর টেনশন করতে থাকে। পরের দিন বাবা খিচুড়ি রান্না করে আর জিয়াকে ডাকতে থাকে। মা বলে এখান থেকে না ডেকে জিয়াকে ডেকে আনো। বাবা জিয়ার রুমে এসে তাকে ডাকতে থাকে কিন্তু কোথাও সে জিয়াকে দেখতে পায় না। হঠাৎ করে বাবা দেখে জিয়ার কাটা হাত ফ্লোরে পড়ে আছে। তা দেখে বাবা অবাক হয়ে যায়। সিন বর্তমানে চলে আসে। অ্যাম্বুলেন্স চলতে থাকে। জিয়া বলে চুরি করাটা আমার দুর্বলতা ছিল কিন্তু কেউ বুঝতে চায়নি, আমি এক মেন্টাল ডিসঅর্ডারে ভুগছি, আমার উচিত ছিল মাকে সকল কিছু বলা, আসলে গল্পটা এমনও হতে পারত। জিয়া তার সমস্যার কথা মাকে বলতে থাকে। তার সমস্যার কথা শুনে মা তাকে সান্ত্বনা দেয়। জিয়া কান্না করতে থাকে। তখন কলিং বেল বেজে ওঠে। দরজা খুলে দেখে হিনেশ এসেছে আর জিয়ার দিকে খারাপ নজরে তাকিয়ে থাকে। তা দেখে জিয়া হিনেশকে থাপ্পড় দিয়ে বসে, কারণ তার পাশে এখন মা আছে। হিনেশ ভয় পেয়ে যায় আর সেখান থেকে চলে যায়। পরে জিয়া তার আইডি থেকে লাইভ করে আর বলতে থাকে আমি ক্লিপ্টোমিনিয়া নামের মেন্টাল ডিসঅর্ডারে আক্রান্ত। ছোটবেলা থেকে টিচার আমাকে চুরি ভেবে পানিশমেন্ট দিত, বাবা মা কখনো তা বুঝতে পারেনি, আসলে আমি তাদের বুঝতে দেইনি। হিনেশ নামের একটি লোক আমাকে ব্ল্যাকমেল করে হ্যারাসমেন্ট করেছে, সেই ফুটেজ আমি আজ আপলোড করব। যদি আপনারা সাপোর্ট করেন করবেন, ধন্যবাদ। আর যদি জাজ করেন আমার কিছু করার নেই, কিন্তু আমার মতো অন্য কোনো জিয়া যদি থেকে থাকো তাহলে তোমরা তোমাদের সমস্যাগুলো সবাইকে শেয়ার করো, যাতে আর কোনো জিয়া হ্যারাসের শিকার না হয়। জিয়ার এই লাইফ মিলিয়ন ক্রস করে ফেলে। পরে হিনেশকে পুলিশ ধরে নিয়ে যেতে থাকে কিন্তু জিয়া পরবারে চলে গেছে। এখানে প্রথম গল্পটি শেষ হয়। দ্বিতীয় গল্পের শুরুতে এফএম রেডিওতে বলতে থাকে প্রত্যেক ছোট থেকে ছোট গ্রামে এক লাভ স্টোরি হতে থাকে। আজ আপনাদের শোনাবো মোহিত আর পিঙ্কির প্রেম কাহিনী। তখন একটি ছেলে বলে উঠে ভাই রেডিওতে আপনার লাভ স্টোরি চলছে। আরেকজন বলে ভাই আপনি চলে যান, তাহলে 5,000 টাকা পাবেন। তখন পঙ্কজ বলে 5,000 টাকার জন্য আমার লাভ স্টোরি কাউকে বলবো না। রাজু বলে ভাই ভাবি আসছে। তা শুনে পঙ্কজ ভাব নিয়ে সেলুন থেকে বের হয় আর গুড্ডির দিকে তাকিয়ে থাকে। গুড্ডিও পঙ্কজের দিকে তাকিয়ে থাকে আর তার দিকে আসতে থাকে। পঙ্কজ বলে কই যাচ্ছ? গুড্ডি বলে কই আর যাবো, টিউশনিতে যাচ্ছি। পঙ্কজ বলে মোমো খাবে? পাশের একটি দোকানে অনেক সুন্দর মোমো তৈরি করে। গুড্ডি বলে তোমার কাছে মোমো খাওয়ানোর টাকা আছে? পঙ্কজ বলে তুমি আমাকে চিনো না, কোনো দোকানদারের সাহস নেই যে আমার কাছে টাকা চাইবে। গুড্ডি বলে আচ্ছা ঠিক আছে, আজ দেখবো তোমার ক্ষমতা কত। পঙ্কজ খুশি হয়ে যায় আর গুড্ডিকে নিয়ে সেখান থেকে চলে যায়। পরে তারা মোমোর দোকানে চলে আসে। পঙ্কজ বলে স্পেশাল মোমো দাও, স্পেশাল গেস্টের জন্য। বন্ধুরা বলে ভাই আমাদের জন্য অর্ডার দেন। পঙ্কজ বলে তাদের জন্য বানাও। দোকানদার বলে 380 টাকা আপনার আগে বাকি আছে, সেগুলো পরিশোধ করলে আমি খাওয়াতে পারবো, না হলে পারবো না। তা শুনে পঙ্কজ চুপ হয়ে যায়। বন্ধু এসে বলে ভাই ভাবির সামনে আপনাকে বেজ্জতি করছে। গুড্ডি দূর থেকে দাঁড়িয়ে সকল কিছু দেখতে থাকে। পঙ্কজ বলে তুই জানিস আমি কে? 5,000 মানুষ আমার বাবাকে মানে, 2 মিনিটে তোর দোকানে এখান থেকে উড়িয়ে দিব। দোকানদার বলে বাকি টাকা দিলে খাওয়াতে পারবো, না হলে পারবো না। তখন পঙ্কজের কাছে গুড্ডি আসে আর বলে আমি সব দেখেছি, এ বলে সেখান থেকে হাসি দিয়ে চলে যায়। পঙ্কজ বলে আমি তোকে দেখে নিব, আর বলে সে মজা করেছে। এসব বলে গুডির পিছু নিতে থাকে। পরে রাতের বেলা পঙ্কজ মোমো দোকানদারের নামে গুজব ছড়ায় আর দোকানের ঠিকানা দিয়ে দেয়। সকালে এই মেসেজ দেখে সবাই অবাক হয়ে যায় আর মোমোর দোকানদারকে সবাই মিলে মারতে থাকে। পঙ্কজ দূর থেকে দাঁড়িয়ে এসব দেখতে থাকে আর হাসতে থাকে। তখন গুড্ডি এসে তা দেখতে পায় আর বলে তুমি অনেক হারামি কিন্তু। পঙ্কজ বলে আমার কাছে টাকা পেতো তাই দিয়ে দিলাম। গুড্ডি মুচকি এসে সেখান থেকে চলে যায়। রাতে পঙ্কজ বাসায় আসলে তার বাবা তাকে মারতে থাকে আর বলে হাতে মোবাইল পেয়ে যা ইচ্ছা করবে এ বলে মারতে থাকে। পঙ্কজ বলে আমি কিছু করিনি। বাবা বলে তোর জন্য 14টি পরিবারের রুটি রুজি বন্ধ হয়ে গেছে, এলাকার মানুষ তাদের তাড়িয়ে দিয়েছে। আর ফোন বের করে বলতে থাকে সোশ্যাল মিডিয়া অনেক বড় শক্তি, কিন্তু তোমাদের মতো লোকের জন্য তা খারাপ হয়ে যাচ্ছে। পঙ্কজ বলে আচ্ছা আজকের পর থেকে সকল কিছু বন্ধ। বাবা বলে এরপর যদি তোমার নামে কোনো কমপ্লেন শুনি তাহলে তোমার খবর আছে। পঙ্কজ বলে দেখা যাবে। তা শুনে বাবা মারতে থাকে আর পঙ্কজ সেখান থেকে চলে যায়। পরের দিন গুড্ডি পঙ্কজের কাছে আসে আর অন্য ছুরি মেরে বলে আজ আমি লুকিয়ে এসেছি, কিন্তু বলে দিলাম রোজ আমি আসতে পারবো না। পঙ্কজ বলে রাগ কেন করছো, আসো আমার পাশে বসো। গুড্ডি নিচে বসে বলে ভালোবাসা ঠিক আছে, কিন্তু আমরা দেখা করব কোথায়? পঙ্কজ বলে এখানে দেখা করব, দেখো কি ফিল হচ্ছে। গুড্ডি বলে তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? এখানে অনেক মানুষের আসা যাওয়া আছে, দেখলে খবর আছে। পঙ্কজ বলে কথা দিলাম কাল থেকে কেউ আসবে না, এখন আসো আমার কাছে। গুড্ডি পঙ্কজের কাছে এসে মুচকি আসতে
আসতে থাকে। পঙ্কজ তাকে আদর করতে থাকে। গুড্ডি বলে মনোর চাচা। তখন পঙ্কজ গুড্ডিকে নিচে নামিয়ে শুয়ে পড়ে আর তারা দুজন প্রেম করতে থাকে। পরদিন সেই জায়গায় একটি ছেলে প্রস্রাব করতে আসে। তখন ছেলেটি কিছু একটা দেখে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। পরে সকলের কাছে ওই জায়গা নিয়ে গুজব ছড়ানো হয় যে সেখানে খারাপ কিছু আছে, তাই নিজেকে সুরক্ষা রাখার জন্য নদীর কিনারায় কেউ যাবেন না। এইসব দেখে গুড্ডি বলে তুমি অনেক হারামি। পঙ্কজ যে সিম দিয়ে সবাইকে মেসেজ দিয়েছিল তা ফেলে দেয় আর বলে যা কথা দিয়েছিলাম তাই করেছি। আসো তোমাকে একটা জিনিস দেখাই। দেখো এখানে মানুষ তো দূরের কথা, একটা পাখিও নাই, এখন শুধু তুমি আর আমি আছি। গুড্ডি খুশি হয়ে যায় আর তারা দুজন ইচ্ছে মতো রোমান্টিক হতে থাকে। গ্রামের মানুষ আলোচনা করছে যে গ্রামের আবহাওয়া বদলে যাচ্ছে, কাল একটি মৃত বাচ্চা জন্ম হয়েছে। তখন একটি লোক দৌড়িয়ে শঙ্করের কাছে আসে আর তার কানে কিছু একটা বলতে থাকে। তা শুনে শঙ্কর রেগে যায়। এইদিকে তারা দুজন রোমান্টিক হতে থাকে। শঙ্কর তার লোক নিয়ে নদীর পাশে চলে আসে। একজন বলে উঠে এটাই তো গুড্ডি দিদির সাইকেল, তাহলে সে কোথায়? এ বলে গুড্ডিকে খুঁজতে থাকে। গুড্ডি পঙ্কজ ইন্টিমেট হতে যাবে তখনই শঙ্কর চলে আসে আর গুড্ডিকে ডাক দেয়। বাবাকে দেখে তারা দুজন ভয় পেয়ে যায় আর গুড্ডি বাবার কাছে চলে আসে। শঙ্কর গুড্ডিকে থাপ্পড় দিয়ে বলে আমার মুখ কালা করার জন্য এখানে এসেছিস? গুড্ডি বলে না, আমার কথা শোনো। শঙ্কর কোনো কথা না শুনে গুড্ডিকে নিচে ফেলে দেয় আর বলে আজকের পর থেকে তুই আলাদা থাকবি, আমি আলাদা থাকবো। গুড্ডি ধ হয়ে যায় আর বলে বাবা আমি সত্যি বলছি, এই পঙ্কজ মনোজের রূপে এসেছে। আমি তাকে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম আর যখন আমার জ্ঞান আসে তখন দেখি সে আমার উপরে বসে আছে আর আমার মুখের মুখ লাগাতে থাকে। তখন একজন লোক বলে হ্যাঁ আমি দেখেছি, গুড্ডি দিদি ঠিকই বলেছে, এই পঙ্কজ না, এই মনোজকে মেরেছে। আজ এখানে না আসলে সে গুড্ডিকেও মেরে ফেলতো। তা শুনে পঙ্কজ থ হয়ে যায় আর বলে আমি সত্যিকারের পঙ্কজ। কিন্তু কেউ তার কথা শুনে না। শঙ্কর তাকে মারতে বলে। পঙ্কজ সেখান থেকে পালাতে থাকে, কিন্তু একটা পর্যায়ে গ্রামের লোকেরা তাকে ধরে ফেলে আর ইচ্ছে মতো মারতে থাকে। কেউ পঙ্কজের কথা শুনে না। শঙ্করের নির্দেশে পঙ্কজকে মারতে থাকে। পরে গুড্ডি পঙ্কজের বাবার কাছে আসে আর বলে পঙ্কজকে ভূত মনে করে সবাই মারছে। বাবা বলে কোথায়? গুড্ডি বলে ওই পুরনো বাড়িতে। তা শুনে বাবা পাগলের মতো দৌড়াতে থাকে। পঙ্কজ মার খেয়ে মাটিতে পড়ে থাকে আর মোমো দোকানদারের কথা মনে করতে থাকে, কারণ তাকে ওইভাবে মারা হয়েছিল। এসব ভেবে পঙ্কজ কান্না করতে থাকে। বাবা পঙ্কজকে ডাকতে থাকে আর ছেলের অবস্থা দেখে কান্না করতে থাকে। গল্পটা এইভাবেও শেষ হতে পারত। সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। গুজবের কান দিয়ে গ্রামের লোকেরা যখন মোমো দোকানদারকে মারতেছিল তখন পঙ্কজ দৌড়ে তার কাছে আসে আর সকলকে সেখান থেকে চলে যেতে বলে। লোকেরা সেখান থেকে চলে যায়। তখন পঙ্কজ বলে দেখলে আমি কে? আমাকে আবার গরম দেখাও, তোমাকে বাঁচিয়ে নিলাম। দোকানদার বলে আপনি যদি না থাকতেন তাহলে আমার কি যে হতো? তখন পঙ্কজ দোকানদারকে চুপ থাকতে বলে আর 500 টাকা দিয়ে বলে 380 টাকা হলো বাকি আর 120 টাকা হলো অ্যাডভান্স। আর হ্যাঁ, কিছু আমাকে ইজ্জত করো, তাহলে ভালো লাগবে। দোকানদার বলে ওকে আর পঙ্কজ সেখান থেকে চলে যায়। রাতে বাবা ছেলে একসাথে খাবার খেতে থাকে। বাবা বলে আজ তুই রক্ত চেয়ে একটি মেসেজ দিয়েছিলি, তার জন্য একজনের প্রাণ বেঁচেছে। তা শুনে পঙ্কজ খুশি হয়। পরে খাবার শেষে পঙ্কজ তার বাবাকে মাসাজ করে দেয় আর বলে বাবা এত সুন্দর তোমার বডি, তোমার জন্য কিছু খাবার রেডি করি। তা শুনে বাবা মুচকে এসে পঙ্কজের সাথে মজা করতে থাকে। পঙ্কজ হাসতে থাকে, বাবাও হাসতে থাকে। এক সাইডে বাবা ছেলের হাসি, অন্য সাইডে ছেলের লাশ নিয়ে বাবা কান্না করছে। এখানে দ্বিতীয় গল্পটি শেষ হয়। তৃতীয় গল্পের শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই, তার নাম ইন্দু। ইন্দুকে কেউ একজন গান পয়েন্ট করে রেখেছে। দূর থেকে তার ছোট মেয়ে এসব দেখতে থাকে। সিন কাট হয়। এখানে কি হয়েছে তা আমরা পরে জানতে পারবো। সিন চলে যায় কিছু মাস আগে। ঘড়ির অ্যালার্ম শুনে ইন্দুর ঘুম ভাঙে। পরে তার পরিবারের জন্য নাস্তা তৈরি করে। ইন্দুর হাজব্যান্ড একজন পুলিশ অফিসার, তার নাম রনি। রনি নাস্তা করে বাসা থেকে বের হয়ে যায়। পরে ইন্দু তার মেয়েকে স্কুল বাসে দিয়ে আসে আর সুন্দর করে ক্লাস করতে বলে। পরে ইন্দুর বাসে তার বান্ধবী নীলা আসে। নীলা বলে কিছু চেঞ্জ হয়েছে নাকি আগের মতোই রয়েছে। ইন্দু বলে আগের মতোই তার ডিউটি কাজ নিয়ে ব্যস্ত থাকে। নীলা বলে আপনি এরকম বোনের মতো হয়ে থাকেন, রনি তো ভাইয়ের মতো থাকবেই, নিজেকে চেঞ্জ করো। ইন্দু বলে কি চেঞ্জ করব? আর ছাদে এসে কাপড় শুকাতে থাকে। নীলা বলে রনি তোকে ডগি বানাবে, তুই শুধু নিজেকে চেঞ্জ কর। তোর কত সুন্দর লিপস আর কত সুন্দর বডি, তুই একটা বোম, তুই তাকে দেখাতে পারিস না? ইন্দু বলে পাগল হয়ে গেছিস আর কাপড় শুকাতে দিতে থাকে। নীলা বলে চল আজ তোকে আমি শপিং করিয়ে দিব, আর যদি তোকে না দেখে হুশ উড়ে যায় তাহলে আমার নাম বদলে রাখবো। এ বলে ইন্দুকে নিয়ে মার্কেটে চলে যায়। রাতে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে ইন্দু আয়নার সামনে এসে নীলার কথা ভাবতে থাকে। তাই ইন্দু রোমান্টিক একটা জামা পরে সাজুগুজু করে। পরে রনি বাসে আসে, কিন্তু সে ফোনে কথা বলতে থাকে। একবারও সে ইন্দুর দিকে তাকায় না, তাতে ইন্দুর মনটা খারাপ হয়ে যায়। পরে রনি খাবার খেয়ে বলে খুব মজা হয়েছে তো। ইন্দু খুশি হয়ে যায় আর বলে আজ অন্যভাবে ট্রাই করেছি। রনি বলে ভালো হয়েছে। ইন্দু বলে আজকাল আপনার ডিউটি এত লং হচ্ছে কেন? রনি বলে ইলেকশন চলছে। ইন্দু বলে ঠিক আছে, আপনি আপনার কাজে মনোযোগ দেন, পরের সপ্তাহে আমরা বাইরে যাব। রনি বলে প্রতি সপ্তাহ মিস হয়ে যায়। ইন্দু বলে সমস্যা নেই। রনি বলে তোমার জন্য গিফট নিয়ে এসেছি। এ বলে সেখান থেকে চলে যায়। তা শুনে ইন্দু খুশি হয়ে যায়। পরে নতুন ফোন পেয়ে ইন্দু খুশি হয়ে যায় আর ফোনটি ওপেন করে। তখন ইন্দু প্লে স্টোরে প্রবেশ করে। বাত হয়ে যাওয়াতে ইন্দু তাড়াহুড়ো করে চুলার রুমে চলে আসে, কিন্তু অনিচ্ছাকৃতভাবে টাচ লেগে চ্যাট টক নামে একটি অ্যাপস ডাউনলোড হতে থাকে আর ইনস্টল হয়ে যায়।
তখন একটি ছেলে বলে, কেউ আছে? শুধু খালি ঘর দেখাবে নাকি? ছেলের কণ্ঠ শুনে ইন্দু ভয় পেয়ে যায় আর রুমের চারদিক খুঁজতে থাকে। তখন ইন্দু ফোনটি হাতে নেয়। ছেলেটির নাম মুকেশ। মুকেশ বলে, আরে এত সুন্দর মেয়ে, ও মাই গড, মনে হচ্ছে আকাশ থেকে চাঁদ নেমে এসেছে। তা শুনে ইন্দু ফোনটি রেখে দেয় আর চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। মুকেশ বলে, আরে কোথায় গেলে? শরম কেন পাচ্ছ? আমি তো তোমাকে কখনো দেখিনি, এত চিন্তা কেন করছো? আমি আপনাকে জানতে চাই, আমরা দুজন বন্ধু হতে চাই। ইন্দু চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। মুকেশ বলে, আমি জানি আপনি এখানেই আছেন, আমার কথা শুনছেন, প্লিজ একবার ফোনটা উঠান না। কি ভাবছেন? ইন্দু মুচকি এসে ফোনটি উঠায়, কারণ ইন্দু অ্যালোন ফিল করছিল। মুকেশ বলে, আপনি অস্বস্তি বোধ করলে কোনো সমস্যা নেই, আমরা কাল কথা বলবো, কিন্তু একটা কথা বলি, এ অ্যাপে আপনার মতো সুন্দর মেয়ে আমি আর একটাও দেখি নাই, মা কসম। তা শুনে ইন্দু মুচকি আসে আর লজ্জা পেয়ে ফোন রেখে দেয়। পরে ইন্দুর ফ্যান দিন দিন বাড়তে থাকে। ইন্দু বলে, ইন্টারনেট কি একটা জিনিস, আমার এখন আর একা ফিল হয় না। নীলা বলে, ওই তুই আবার পণ দেখা শুরু করলি না তো? ইন্দু বলে, এইসব কিছু না, চ্যাটটলকে আমার এখন অনেক বন্ধু হয়েছে। নীলা বলে, চ্যাটটলকে তুমি কি করো? তা শুনে ইন্দু মুচকি আসতে থাকে। তুই জানিস ইন্টারনেটে এখন কি চলে? ইন্দু বলে, হ্যাঁ আমি জানি। নীলা বলে, তুই কিছু জানিস না, যা করবি ঠান্ডা মাথায় করবি, দেখিস উল্টাপাল্টা আবার কিছু জানি না হয়ে যায়। ইন্দু বলে, হ্যাঁ আমি জানি, আমাকে জ্ঞান কেন দিচ্ছিস? ফাইনালি এমন একটা চিজ পেয়েছি যার মাধ্যমে আমার দিন সুন্দর মতো কাটে। আর বলে, তুই চিন্তা করিস না, আমি শুধু টাইম পাস করছি। নীলা বলে, ওকে বাবা ঠিক আছে, আর ফোন কেটে দেয়। 2.5 মাস পর ইন্দুর লাখ লাখ ফলোয়ার হয়ে যায়। মুকেশ রেগুলার ইন্দুর সাথে কথা বলতে থাকে আর বলে, প্লিজ ভাবি আপনার চুলটা দেখান না। ইন্দু বলে, কেন? চুল তো ভিজা। মুকেশ বলে, দেখান না। ইন্দু ভিজে চুলের খোপাটা খুলে, তা দেখে মুকেশ অবাক হয়ে যায় আর বলে, ভিজে চুলে পাবি আপনাকে আরও সুন্দর লাগে। তা শুনে ইন্দু খুশি হয়। পরে ইন্দু রান্না করতে থাকে। মুকেশ বলে, কি সুন্দর গ্রান। ইন্দু বলে, আচ্ছা ফোনের ভিতর থেকে গ্রান শুকা যায়? তা শুনে মুকেশ হেসে দেয় আর বলে, শাড়িতে আপনাকে খুব সুন্দর লাগে। ইন্দু বলে, তোমার ভালো লাগে? মুকেশ বলে, হ্যাঁ। ইন্দু বিছানায় শুয়ে কথা বলতে থাকে। মুকেশ বলে, গলার নিচে ওইটা কি? ইন্দু বলে, কোনটা? মুকেশ বলে, তিল, তাই না? তা শুনে ইন্দু হেসে দেয় আর বলে, আজকাল তুমি খুব শয়তানি করছো। মুকেশ বলে, আপনিও আমার মতো হয়ে যান ভাবি। এই বলে তারা দুজন হাসতে থাকে। পরে ইন্দু বাজার করতে আসে আর মেয়েকে নিয়ে বাসায় আসতে থাকে। তখন একটি ছেলে ইন্দুকে ফলো করতে থাকে আর বাসার লোকেশন থেকে সেখান থেকে চলে যায়। পরে রনির বাসায় একটি পার্সেল আসে। রনি পার্সেল খুলে দেখে সেখানে প্রাইভেট জামা আর কিছু অ্যাডাল্ট বই পাঠানো হয়েছে। তা দেখে রনি রেগে যায় আর মেয়েকে ভিতর রুমে চলে যেতে বলে। ইন্দু বলে, কি হয়েছে? রনি বলে, এসব কি? এই পেয়ারি বাবি কে? ইন্দু বলে, এগুলো নীলার। নীলা এখান থেকে অর্ডার দিয়েছিল, তাই আমাদের বাসার ঠিকানা দিয়েছিল। রনি বলে, তুমি কি পাগল হয়ে গেছো? ছোট বাচ্চা করে আবার যদি এসব দেখি তাহলে সবার আসা যাওয়া বন্ধ করে দিব। ইন্দু বলে, সরি, আমি তাকে বলে দিব। কিন্তু রনি রেগে বাসা থেকে বের হয়ে যায়। ইন্দু সরি বলে আর পার্সেল দেখে অবাক হয়ে যায়। ইন্দু বুঝতে পারে এগুলো মুকেশের কাজ। পরে মুকেশ বলে, ভাবি কাল আপনাকে গিফট পাঠিয়েছি, পেয়েছেন? মজা লেগেছে? ইন্দু বলে, তোমার কি করে সাহস হয় আমাকে এগুলো পাঠাতে? কি তামাশা করছো আমার সাথে? মুকেশ বলে, কেন? সেগুলো বলে তোমাকে খুব সুন্দর লাগবে। ইন্দু বলে, তোমার সাহস কি করে হয়? আমার স্বামী পুলিশ ইন্সপেক্টর, আমি তাকে সব বলে দিব, সে তোমাদের খবর করে ছাড়বে। তা শুনে মুকেশ আর তার বন্ধু হাসতে থাকে আর বলে, ভাবি আপনার স্বামীর বারুদ শেষ হয়ে গেছে, আমরা আপনাকে খেয়াল রাখবো। ইন্দু রেগে যায় আর বলে, আজকের পর থেকে এখানে আর আসবো না। মুকেশ বলে, ফোন কাটবেন না, আপনি রাগ করলে আমাদের কি হবে? আপনি যদি অ্যাপে না আসেন আমরা তো আপনার বাসা ঠিকানা জানি, সেখানে ভালোবাসার গিফট পাঠাবো। এ বলে আসতে থাকে। তা শুনে ইন্দু ফোন কেটে দেয় আর টেনশন করতে থাকে। রাতে ইন্দু এসব নিয়ে টেনশন করতে থাকে। পরের সপ্তাহে তারা তিনজন গাড়িতে বসেছিল। মেয়ে বলে, বাবা আমি আইসক্রিম খাবো। রনি আইসক্রিম কিনতে চলে যায়। তখন সেখানে মুকেশ আর তার বন্ধু চলে আসে আর ইন্দুকে বাজে কথা বলে টিস করতে থাকে। মুকেশ বলে, ভাবি আপনাকে খুব মিস করছি। ইন্দু বলে, প্লিজ চলে যাও এখান থেকে, রাতে তোমাদের সাথে কথা বলবো। মুকেশ বলে, ভাবি এইটা আপনার মেয়ে। ইন্দু বলে, আমার মেয়ে থেকে দূরে থাকো। মুকেশ বলে, আপনার মেয়ে থেকে দূরে থাকবো, কিন্তু আপনি আমার কাছে আসুন। ইন্দু ক্ষমা চাইতে থাকে আর তাদের চলে যেতে বলে। তখন সেখানে রনি আসে আর তাদের ইচ্ছে মতো মারতে থাকে। মুকেশ মার খেয়ে বলে, আমাকে মারছেন কেন? আমি আপনার স্ত্রীকে চিনি। বন্ধু বলে, চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? আপনি অ্যাপে কি করেন বলেন না। ইন্দু চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। মুকেশ বলে, আপনার ঘরে ম্যাগাজিন আর ব্রা কে পাঠিয়েছে? আমরা পাঠিয়েছি। রনি চুপ হয়ে থাকে। মুকেশ বলে, আপনি বাসা থেকে চলে গেলে ইন্দু ভাবি আমাদের সাথে কথা বলে, ভিজে চুলে আরও নানাভাবে কথা বলতে থাকে। বন্ধু বলে, এই অ্যাপে আমরা না, তাকে লাখ লাখ মানুষ ফলো করে। মুকেশ বলে, ইন্দু ভাবি নামে তাকে সবাই চিনে। আর রনিকে ইন্দু রাইডি দেখায়। তা দেখে রনি রেগে যায় আর ফোন ভেঙে ফেলে। মুকেশ বলে, কয়টা ফোন ভাঙবেন? দেখেন সবাই আপনার স্ত্রীকে চিনে। রনি চারদিকে ঘুরে দেখতে থাকে। ইন্দু মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। পরে রনি এক বুক কষ্ট নিয়ে তার ফ্যামিলিকে নিয়ে সেখান থেকে চলে যায়। বাসায় এসে রনি ইন্দুকে গান পয়েন্ট করে। ইন্দু কান্না করতে থাকে। শখের নারী এসব করে বেড়াবে, রনি ভাবতে পারেনি। ছোট মেয়েটি দূর থেকে দাঁড়িয়ে এই দৃশ্য দেখতে থাকে। রনি মুকেশদের কথা ভাবতে থাকে আর কান্না করতে থাকে। ইন্দু কান্না করে মেয়ের দিকে তাকিয়ে থাকে। রনি এসব সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দেয়। তা দেখে ইন্দু অবাক হয়ে যায়। মেয়েটি দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরে। ইন্দু কান্না করতে থাকে আর নীলার কথা ভাবতে থাকে। গল্পটাই মনে হতে পারত। ওই দিন রাতে রনি ইন্দুর জন্য ফোন গিফট নিয়ে আসে। ইন্দু খুশি হয়ে যায়।
পরে ইন্দু তার আইডিতে রান্নার রেসিপির আইটেম শিখাতে থাকে। রাস্তায় একদিন ইন্দুকে দেখে মুকেশ আর তার বন্ধু আসে সেলফি তুলতে। তা দেখে রনি ধমক দেয় আর বলে এখানে কি চলছে। মুকেশ বলে স্যার আমি ইন্দু ম্যাডামের অনেক বড় ফ্যান, তার সকল রান্নার ভিডিও আমি দেখি। বন্ধু বলে ইউটিউব স্টার, সব জায়গায় আমি তাকে ফলো করি, তার ভিডিও দেখে আমাদের মতো ব্যাচেলার ছেলেদের অনেক উপকারে এসেছে, আমি তার বিগ ফ্যান। বইয়ের প্রশংসা শুনে রনি মুচকে আসতে থাকে। মুকেশ বলে আজ আম্মুকে বলবো যে আমি ইন্দুজির সাথে ছবি তুলেছি, প্লিজ স্যার একটি ফ্যামিলি সেলফি হবে। রনি রাজি হয় আর তারা সবাই সেলফি তুলতে থাকে। মুকেশ ধন্যবাদ দেয় আর বলে ম্যাম আপনি রেগুলার ভিডিও আপলোড করতে থাকবেন। এ বলে সেখান থেকে চলে যায়। রনি খুশি হয়। ইন্দু বলে এগুলো সব তোমার জন্য হয়েছে, তুমি ফোন কিনে দেওয়ার পর আমি রান্নার চ্যানেল ওপেন করি, তাতে ইন্দু রেসিপির চ্যানেল এত ফেমাস হয়। রনি বলে ভালো হয়েছে আর ইন্দুকে জড়িয়ে ধরে। মেয়ে এসে বলে বাবা আমার আইসক্রিম কোথায়। রনি বলে গলে গেছে, আরেকটি এনে দেই। মেয়েটি বলে ওকে। আর তারা সবাই হাসি খুশিতে সেখান থেকে চলে যেতে থাকে। দুই পাশে দুইটি গল্প। এখানে তৃতীয় গল্পটি শেষ হয়। চতুর্থ গল্পের শুরুতে একটি কলেজ লাইব্রেরিতে দুটি ছেলে মেয়ে কিস করতে থাকে। ছেলেটির নাম পাত, মেয়েটির নাম ঋদিকা। কিস করার এক পর্যায়ে পাত বলে ঋদিকা তুমি আবার ড্রাগস নেওয়া শুরু করেছ, তুমি না আমাকে প্রমিস করেছ এগুলো আর নিবে না, এই ড্রাগস তুমি কোথা থেকে নিয়ে আসো। ঋদিকা বলে এটা কোনো বিষয় না আর পাতকে কিস করতে যায়। পাত বাতা দিয়ে বলে তোমাকে বলেছি না এসব না নিতে। ঋদিকা বলে আমি লোনলি ফিল করেছিলাম তাই এসব নিয়েছি, আমার কিছু প্রবলেম চলতেছিল। পাত বলে সবার লাইফে সমস্যা থাকে, তার জন্য তুমি ড্রাগস নিবে, আর রাগ করে সেখান থেকে চলে যায়। ঋদিকা পাতকে ডাকতে থাকে কিন্তু পাত কোনো কথা শুনে না, তাতে ঋদিকার মনটা খারাপ হয়ে যায় আর পাতকে কল দিতে থাকে কিন্তু পাত কল রিসিভ করে না, তাই ঋদিকা নেশা করতে থাকে। পরে ঋদিকা একটি লোকের কাছে আসে, তার নাম সুনীল। সুনীল হলো এই কলেজের দপ্তরি। ঋদিকা বলে মাল দে, সুনীল বলে পুরনো হিসাব শেষ করো তারপরে মাল পাবে। ঋদিকা তাকে একটি কড়ি দেয়। সুনীল বলে তোমাকে একদম গ্র্যাজুয়েট মাল দিচ্ছি, এখন পর্যন্ত এটা কাউকে দেয়নি। ঋদিকা বলে ওকে তাড়াতাড়ি দাও। সুনীল আশেপাশে তাকিয়ে দেখতে থাকে। ঋদিকা বলে টাইম পাস কেন করছো, মাল দাও। সুনীল বলে দাঁড়াও, কেউ দেখে ফেলে সমস্যা হবে। আর মাল দিয়ে বলে এটা জবানের মধ্যে রেখে দিবে, দেখবে একদম আকাশে উড়বে। ঋদিকা বলে তুই মাল দিবি, জ্ঞান না। এ বলে সেখান থেকে চলে যেতে থাকে। সুনীল বলে কাল মাল নিতে আসলে টাকা নিয়ে আসবে, যত টাকা তত বড় মাল, পাগলি ক্যারেক্টার। পরে ঋদিকা বাসায় চলে আসে আর পাতকে ফোন দিতে থাকে কিন্তু পাত ফোন বন্ধ করে রেখেছে, তাই দেখে ঋদিকা রাগ করতে থাকে আর মায়ের রুমের দরজায় নক করতে থাকে। মা বলে 1 মিনিট, আর দরজা খুলতে দেরি করে। ঋদিকা দরজায় নক করতে থাকে। মা দরজা খুলে বলে পাগল হয়ে গেছো নাকি, তোমার এক্সট্রা ক্লাস শেষ হয়ে গেছে। ঋদিকা মায়ের দিকে তাকিয়ে থাকে। মা জামা ঠিক করতে থাকে। আসলে ঋদিকার বাবা কাজের জন্য বাইরে গিয়েছে, এখন রুমের ভিতরে তারা কি করতেছিল বুঝতেই তো পারছেন। ঋদিকা বলে ক্লাস ক্যান্সেল হয়ে গেছে আর বলে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। মা বলে ওকে, দেখতে তো পারছো আমি এখন বিজি, ডিনারের কথা বলবো। ঋদিকা বলে বাবা কোথায়। মা বলে বাইরে গেছে। কেন। ঋদিকা বলে কিছু না, এ বলে নিজের রুমে চলে আসে। মায়ের অবস্থা দেখে ঋদিকা রাগ করতে থাকে আর পাতকে ফোন করতে থাকে। পাতের ফোন তখনও বন্ধ থাকার কারণে ঋদিকা খুব রাগ করতে থাকে আর কান্না করতে থাকে। ঋদিকার দুঃখ বোঝার মতো কেউ নেই, তাই সে ড্রাগস নিতে থাকে। ড্রাগস নিয়ে ঋদিকা পাতকে ফোন দেয়। পাত ফোন রিসিভ করে আর বলে কি হয়েছে। ঋদিকা বলে তুমি এখনই আমার সাথে দেখা করো। পাত বলে তুমি আবার ড্রাগস নিয়েছ, তুমি আমাকে আর ফোন দিবে না। ঋদিকা বলে আমার কথা শোনো, কিন্তু পাত ফোন রেখে দেয়। তাতে ঋদিকার মনটা খারাপ হয়ে যায়। পরে ড্রাগসের প্রভাব শুরু হয়ে যায়, তাই ঋদিকা বক্সে জোরে গান বাজিয়ে পাগলের মতো নাচতে থাকে। এসব দেখে মা উপরে আসে আর নক করে ঋদিকাকে দরজা খুলতে বলে। ঋদিকা ডান্স করার একটা পর্যায়ে বিছানায় পড়ে যায় আর ঘুমিয়ে পড়ে। পরের দিন ঋদিকা কলেজে আসে আর পাতকে ফোন দিতে থাকে। তখনই প্রিন্সিপাল স্যারের সাথে ঋদিকার ধাক্কা লাগে। স্যার বলে ঋদিকা তুমি ঠিক আছো, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ। ঋদিকা বলে ক্লাসে লেট হয়ে যাচ্ছে তার জন্য। প্রিন্সিপাল ঋদিকার কাঁধে হাত দেয়। তখন ঋদিকা তার ঘড়িটি দেখতে পায়, যা দিয়ে কিনা দপ্তরের কাছ থেকে ড্রাগস নিয়েছিল। পরে পাত কলেজে আসে। পাতকে দেখে ঋদিকা তার কাছে আসে আর তার কলার ধরে বলে তুমি আমার ফোন ধরছো না কেন, তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। পাত বলে তোমার সাথে আমার কোনো কথা নেই। এ বলে সেখান থেকে চলে যায়। ঋদিকার মনটা খারাপ হয়ে যায়। পরে সুনীল অন্য স্টুডেন্টের কাছে ড্রাগস সাপ্লাই দেয়। তখন সেখানে ঋদিকা আসে আর বলে আমার লাগবে। সুনীল বলে আসতে চিল্লাও, সবাইকে জানিয়ে দিবে নাকি। আর ঋদিকাকে সাইডে নিয়ে আসে। ঋদিকা বলে পাওয়ারফুল ড্রাগস চাই, একদম কালকের মতো। সুনীল বলে প্রতিদিন তা পাওয়া যায় না, তাই অ্যারেঞ্জ করতে হয়। ঋদিকা বলে কর না অ্যারেঞ্জ, না হলে তোর অ্যারেঞ্জ পুলিশকে জানিয়ে দিব। সুনীল বলে কি বললে। ঋদিকা বলে প্রিন্সিপাল স্যার, সেই তো এই কলেজে ড্রাগস সাপ্লাই দেয়। তা শুনে সুনীল হতভম্ব হয়ে যায় আর বলে তুই মরবি, তার সাথে আমাদেরও মারবি, আসলে তুই একটা পাগল, সাথে চল আমি আসছি। ঋদিকা সাথে চলে যায়। সুনীল ভাবতে থাকে আর সাথে চলে আসে। ঋদিকা বলে দে না জলদি। সুনীল তাকে ড্রাগস দেয় আর বলে ক্লাসে যা, কিন্তু ঋদিকা এখানে ড্রাগস নিতে চায়। সুনীল বাধা দেয় আর বলে যা ইচ্ছা ঘরে গিয়ে কর, এখানে না। ঋদিকা
রিদিকা বলে বাপ হতে এসো না। সুনীল রিদিকার হাত ধরে আর নিচে নামতে বলে, আর বলে কেউ দেখে ফেলে পুরো সিস্টেম বরবাদ হয়ে যাবে। রিদিকা হাত ছেড়ে দিতে বলে। সুনীল হাত না ছাড়ায় রিদিকার মাথায় থাকা ভ্যান দিয়ে সুনীলের হাতে আঘাত করে, তাতে সুনীল হাত কেটে যায় আর রেগে গিয়ে রিদিকাকে ধাক্কা দিয়ে বসে। রিদিকা ছাদের উপর থেকে নিচে পড়ে যায়, তার মাথা থেকে ব্লিডিং হতে থাকে। এই দৃশ্য দেখে সুনীল ভয় পেয়ে যায় আর দ্রুত ছাদ থেকে চলে যায়। পরে সেখানে পাত আসে। রিদিকার এই অবস্থা দেখে পাত চড়ে চিল্লাতে থাকে আর রিদিকাকে বুকে টেনে নিয়ে কান্না করতে থাকে আর বলে আমি সরি। রিদিকা বলে আমার পছন্দটা ছিল ভুল, সেদিন আমি যদি পাতের কথা শুনতাম তাহলে আজ আমার এই অবস্থা হতো না, গল্পটাই মনে হতে পারতো। রিদিকার মুখ থেকে ড্রাগসের গন্ধ পেয়ে পাত সেখান থেকে চলে যায়। রিদিকা তার ব্যাগের জিনিসপত্র নিচ থেকে তুলতে থাকে আর সিগারেটটি ভেঙে ফেলে দেয়। পরে রিদিকা পাতের কাছে আসে আর বলে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি আর কখনো নেশা করব না। তা শুনে পাত খুশি হয় আর রিদিকাকে জড়িয়ে ধরে আর বলে তুমি জানতে চেয়েছিলে না এর পিছনে কে আছে? পাত বলে হ্যাঁ। রিদিকা রনিকে সকল কিছু খুলে বলে। পরে পুলিশ এসে সুনীল, প্রিন্সিপাল, এর পিছনে যারা আছে তাদের সকলকে ধরে নিয়ে যেতে থাকে। পরে রিদিকার বাসায় পাত আসে। রিদিকা ব্যাগ নিয়ে আসে। মা বলে এসব কি হচ্ছে, কই যাচ্ছ তুমি? আমি তোমাকে কোথাও যেতে দিব না, এটাই ভালো হয় যে তুমি ঘরে চলে যাও, না হলে ঠিক হবে না। রিদিকা বলে কি ঠিক হবে না? এ ঘরে আজ পর্যন্ত ভালো কিছু হয়েছে? তুমি আর বাবা একসাথে থাকার কথা, কিন্তু বাবাও বিজি থাকে আর তোমাকে বোঝাতে গেলে তুমি আমাকে থ্রেট করো। মা চুপ হয়ে থাকে। রিদিকা বলে আমি এখন অ্যাডাল্ট, জীবনের সিদ্ধান্ত নেওয়া আমার অধিকার আছে। সত্যি কথা বলতে তোমার সাথে আমার থাকতে মন চাচ্ছে না, তোমার কাছে আমার সময় নেই, তাই আমি নেশা করি। এটা ভুল হয়েছে, কিন্তু তোমাদেরও কম ভুল না। মা বলতে যাবে, কিন্তু পাত বলে রিদিকার ভালোর জন্যই তাকে এখান থেকে নিয়ে যাওয়াটাই ভালো হবে। এ বলে তারা দুজন চলে যেতে থাকে। মা রিদিকাকে ডাকতে থাকে। এখানে চতুর্থ গল্পটি শেষ হয়। পঞ্চম গল্পের শুরুতে একটি কাপল ড্রাইভিং করতেছিল। মেয়েটির নাম রমি। রমি বলে শহর থেকে এত দূরে ঠান্ডা ঠান্ডা বাতাস তোমার সাথে অনেক মজা লাগছে। এ বলে আরিয়ানকে একটি চুমু দেয়। আরিয়ান বলে কফি হলে আরও মজা হতো। রমি বলে আমি গরম গরম কফি খাবো। আরিয়ান বলে আচ্ছা, কোনো ধাবা পেলে গাড়ি থামাবো। পরে তারা দুজন একটি ধাবাতে চলে আসে। রমি বলে আমাদের সকল কিছু মুম্বাই থেকে আনাটাই ভালো হতো। তখন একটি ছেলে বলে মা তাদেরকে টিভিতে দেখা যায়। সকলে তাদের দুজনকে দেখে খুশি হয় আর কাছে এসে বলে ম্যাম একটা সেলফি তুলতে পারি? রমি বলে ওকে। আর তারা সকলে রমির সাথে সেলফি তুলতে থাকে। তখন দুইটি ছেলে রমির দিকে বাজে নজরে তাকিয়ে থাকে আর বলে একদম ঝাক্কাস মাল। আরিয়ান চিপস, নুডলস ইত্যাদি সামগ্রী নিয়ে আসে আর গাড়িতে রেখে দিয়ে তাদের ফ্যানদের সাথে ছবি তুলতে থাকে। ছেলেগুলো কাকে যেন ফোন দিতে থাকে। পরে রমি আর আরিয়ান তাদের থেকে বিদায় নিয়ে আবার ড্রাইভিং করতে থাকে। আরিয়ান বলে কতক্ষণ ধরে ড্রাইভিং করছি, কিন্তু আমরা যাচ্ছিটা কোথায়? আর কতক্ষণ ড্রাইভ করতে হবে? রমি বলে একটু ড্রাইভ করতে বলেছি, আর তোমার সমস্যা হচ্ছে? আমরা একটু অন্যভাবে ঘুরবো। তখন ফোনে একটি নোটিফিকেশন আসে। আরিয়ান বলে তোমার ফোনে এসেছে। রমি বলে আমার না, তোমার। 2 ঘন্টার মধ্যে শহর থেকে বের হয়েছি আর তুমি সবাইকে জানিয়ে দিয়েছো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে। এসব কি? আরিয়ান চুপ করে ড্রাইভিং করতে থাকে। রমি বলে শোনো না, তুমি আমি এত সুন্দর হাইওয়ে, কিন্তু তুমি ফোন নিয়ে আছো। এ বলে রাগ করতে থাকে। আরিয়ান বলে আমরা একটু ঘুরতে যাচ্ছি, তা যদি সোশ্যাল মিডিয়াতে না জানাই তাহলে মানুষ জেলাস হবে কি করে? রমি বলে তুমি কি বাচ্চা? আরিয়ান বলে মোহিত আর প্রিয়া ঘুরতে গিয়েছিল, তাদের ফটো দেখে খুব মজা লেগেছে, কত ভালো লেগেছে। রমি বলে আসল কথা হলো আমাদের মজা লাগতে হবে। আরিয়ান বলে মজা তো লাগছেই। রমি আরিয়ানকে কিস করে আর বলে এখন মজা লাগছে। আরিয়ান হাসতে থাকে। রমি বলে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আরিয়ান বলে কি? রমি বলে তা হিডেন থাকুক, পৌঁছালেই দেখতে পাবে। আর বলে সুন্দর করে ড্রাইভ করো। আরিয়ান বলে ড্রাইভ তো কতক্ষণ ধরেই করে যাচ্ছি, আর গাড়ি চালাতে থাকে। পরে তারা একটি পুরনো বাড়িতে আসে। তা দেখে আরিয়ান খুশি হয় আর রমিকে কিস করতে যাবে তখনই সে পালিয়ে যায় আর দৌড়াতে থাকে। আরিয়ান তার পিছনে দৌড়াতে থাকে আর রমিকে ধরে ফেলে। পরে তারা রোমান্টিক হয়ে একজন আরেকজনকে কিস করতে থাকে। আরিয়ান বলে পুরো ডিটেল এক্সপ্লোর করে ফেলি। রমি বলে এই খোলা আসমানের নিচে কে এক্সপ্লোর করে? আরিয়ান বলে তাহলে চলো ভিতরে যাই। তখন রমি বলে তোমাকে একটা জিনিস দেখাতে ভুলে গেছি, আর আরিয়ানকে নিয়ে সেখান থেকে যেতে থাকে। পরে তারা বাড়িটার উপরে আসে। রমি বলে প্রকৃতি কত সুন্দর, কোনো দূষণ নেই, এখানে কত সুখ পাওয়া যায়। আরিয়ান বলে ওয়াও, একটা ভিডিও করি, মিলিয়ন ভিউ পাওয়া যাবে। রমি বলে কি করছে এসব? আমি তোমার আমার ফিলিং শেয়ার করছি, আর তুমি সেগুলো পাবলিক করে দিবে? কিছু জিনিস আছে পাবলিক না করাটাই ভালো, বুঝতে পেরেছ? আরিয়ান বলে আমি সরি, আর করব না। রমি বলে তোমাকে বিশ্বাস করি না, আর বলে আমার মুডটাই নষ্ট করে দিয়েছ, আর নিচে চলে আসে। আরিয়ান বলে আমি সরি, আমি আমার ফোন ইউজ করব না, কোনো কিছু রেকর্ড করব না, প্রমিস দিচ্ছি। রমি বলে তোমার ফোন তোমার কাছে রাখো, আর তাকেই গার্লফ্রেন্ড বানাও, ঠিক আছে? আরিয়ান তার ফোন বের করে বন্ধ করে রাখে আর বলে এবার খুশি? রমি বলে নো, আর মুচকে আসতে থাকে। আসলে রমি দেখতে চাচ্ছে আরিয়ান কি করে। পরে আরিয়ান বলে তোমাকে সারপ্রাইজ দিব। রমি বলে আর? আরিয়ান বলে দুইজন মিলে ডান্স করব। রমি বলে আর? আরিয়ান ফুল দেখিয়ে বলে ওই ফুলের মতো তুমি সুন্দর, তোমাকে অনেক ভালোবাসবো। আর হাঁটু গেড়ে রমিকে প্রপোজ করে। তা দেখে রমি হাসতে থাকে। আরিয়ান বলে তুমি হাসছো কেন? রমি বলে তোমার ফ্লার্টিং স্কিল বন্ধ করো। আর বলে আমার খুব ক্ষুধা লেগেছে, এ বলে লাফাতে থাকে। আরিয়ান বলে আমার বেবিটার ক্ষুধা লেগেছে,
কি খাবে তুমি? রুমি বলে আমার মন চাচ্ছে তোমাকে খেয়ে ফেলতে, কিন্তু আমার খাবারের ক্ষুধা লেগেছে। আরিয়ান বলে তাই নাকি? রুমি বলে গাড়িতে নুডলস আছে, তুমি গিয়ে সেগুলো নিয়ে আসো, আমি ততক্ষণে শুকনো লাড়কি খুঁজতে থাকি। পরে আরিয়ান গাড়ির কাছে চলে আসে আর নুডলসের বাস্কেট বের করতে থাকে। তখনই সে ফোন বের করে লাইভ করতে থাকে আর বলে গাইস বলো তো আমি আর রুমি কোথায় আছি? অডিয়েন্সরা বলে কেরালা, আরিয়ান বলে না, কেউ বলে গোয়াতে, আরিয়ান বলে না, আর বলে এই জায়গাটা আমাদের শহর থেকে কিছুটা দূরে, অনেক সুন্দর জায়গা। তখন ওই দুইটি ছেলে লাইভ দেখতে পায়। তখন সেখানে একটি ছেলে আসে আর ফোনটি নিয়ে লাইভ দেখতে থাকে। আরিয়ান বলে আমি আপনাদের লাইভ লোকেশন দেখাচ্ছি, আপনারা আপনাদের ফ্রেন্ডের সাথে ফ্যামিলির সাথে এখানে আসতে পারেন। পরে আরিয়ান অডিয়েন্সদের লাইভ লোকেশন দিয়ে দেয়, অর্থাৎ তার ফোনে লাইভ লোকেশন অন করে ফেলে। তখন রুমি ডাক দিলে আরিয়ান ফোন রেখে দিয়ে চলে যায়। এই ছেলেটির নাম মোহিত আর তার বন্ধুরা লোকেশন অনুযায়ী যেতে থাকে। পরে আরিয়ান নুডলস রান্না করতে থাকে। রুমি বলে নুডলস হতে থাক আর তারা দুজন অ্যালকোহল খেতে থাকে। তখন সেখানে মোহিতরা চলে আসে আর রুমিদের গাড়িতে কিস করে পুরনো বাসায় ঢুকে পড়ে। রাজু দেখে রুমি আর আরিয়ান একজন আরেকজনকে কিস করছে আর তারা তিনজন তাদের কিস করার দৃশ্য দেখতে থাকে। তারা দুজন প্রেম করতে থাকে। রাজু তাদের একদম কাছে বসে কিস করার সিন দেখতে থাকে। রুমি রাজুকে দেখে চিৎকার দিয়ে বসে। রাজু বলে আরো করো না, খুব ভালো লাগছে তো। আরিয়ান বলে কে তোরা? মোহিত বলে টাইম ওভার হয়ে গেছে। তাকে দেখে রুমি ভয় পেতে থাকে। পরে মোহিত আর রনি মিলে আরিয়ানকে ধরে রাখে আর তাকে মারতে থাকে। রাজু রুমির সাথে রোমিওগিরি করতে থাকে। তখন রুমি নিচ থেকে একটি পাথর নিয়ে রাজুর মাথায় হিট করে আর সেখান থেকে পালাতে থাকে। রাজু ব্যথায় চিল্লাতে থাকে। মোহিত রাজুর কাছে আসতে থাকে। সেই ফাঁকে আরিয়ান রনিকে মেরে পালাতে থাকে। তারা তিনজন তাদের দুজনকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তাদের খুঁজে পায় না। মোহিত বলে তাদের খুঁজে পেলে? রাজু বলে তারা কোথায় লুকিয়েছে কিছুই বুঝলাম না। মোহিত বলে উপরে দেখেছিস? রনি বলে দেখেছি, কিন্তু কেউ নেই। পরে রাজু আরিয়ানদের গাড়ির চাবি দেখতে পায় আর মোহিতকে দেয়। মোহিত বলে কিছুতে পেলাম আর গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। তা আবার আরিয়ান রুমি লুকিয়ে দেখতে থাকে। আরিয়ান রুমিকে চুপ থাকতে বলে। রুমি বলে জলদি পুলিশকে ফোন করো। আরিয়ান ফোন বের করে পুলিশকে ফোন দেয় আর সকল কিছু খুলে বলে। পুলিশ বলে আপনারা ওইখানে লুকিয়ে থাকেন, আমরা সেখানে লোক পাঠাচ্ছি। আরিয়ান বলে প্লিজ স্যার একটু তাড়াতাড়ি করেন। আর তারা লুকিয়ে থাকে। পরে ইন্সপেক্টর অন্য পুলিশদের লোকেশন বলে দেয় আর সেখানে যেতে বলে। পুলিশটা আরিয়ানদের কাছে আসতে থাকে। মোহিতরা গাড়ি নিয়ে যেতে থাকে। রাজু বলে শালাদের আমি ছাড়বো না, আমার মাথা ফাটিয়ে দিয়েছে। মোহিত দেখে রাজুর কপাল থেকে রক্ত বেরোচ্ছে। তখন মোহিতের ফোনে একটি নোটিফিকেশন আসে। আসলে আরিয়ানের লাইভ লোকেশন এখনও চালু ছিল। তা দেখে মোহিত গাড়ি ব্রেক করে। রাজু বলে কি হয়েছে ভাই? মোহিত মুস্কি আসতে থাকে আর গাড়ি ঘুরিয়ে পুরনো বাড়ির দিকে আসতে থাকে। পরে আরিয়ান বলে এত সুন্দর জায়গা থাকতে তোমার এখানে আসতে হলো, আর তুমি তাদেরকে মারতে গেলে কেন? রুমি বলে ছেলেটি আমাকে বাজেভাবে টাচ করতেছিল আর কান্না করতে থাকে। আরিয়ান রুমিকে চুমু দিয়ে সান্ত্বনা দিতে থাকে। তখন সেখানে মোহিত আসে আর বলে লাইভ লোকেশন বন্ধ করে দিতে পারতি। আরিয়ান বোকা হয়ে যায়। পরে মোহিত আর রনি মিলে আরিয়ানকে ধরে রাখে। রাজু রুমির সাথে দস্তাদস্তি করতে থাকে। তখন রুমি উপায় না পেয়ে রাজু টুনটুনিতে পা দিয়ে হিট করে। তাতে রাজু অনেক ব্যথা পায় আর এগিয়ে গিয়ে রুমির পেটে চাকু প্রেস করতে থাকে। তা দেখে তারা তিনজন অবাক হয়ে যায় আর আরিয়ান রুমির কাছে চলে আসে। রুমি নিচে পড়ে যায়। আরিয়ান বলে আমি তোমার কিছু হতে দিব না, কিন্তু রুমি সেখানেই মারা যায়। মোহিত বলে তুই কি পাগল হয়ে গেছিস? রাজু বলে মারবো না তো কি করব, সে একবার আমার কপাল ফাটিয়ে দিয়েছে, এবার নিচে, তাকে আমি আরও মারবো। কিন্তু রনি তাকে বাধা দিয়ে শান্ত হতে বলে। তখন তারা পুলিশের গাড়ির আওয়াজ শুনতে পায়। রনি বলে সে পুলিশকে ডেকে এনেছে। মোহিত রেগে যায় আর আরিয়ানকে বলে তুই এখানে পুলিশকে ডেকে ভুল করেছিস। এ বলে তার পেটও চাকু ঢুকিয়ে দেয় আর তারা তিনজন সেখান থেকে পালিয়ে যায়। পরে আরিয়ান রুমির হাত ধরে আর রুমির কথাগুলো কল্পনা করতে থাকে। যে রুমি বলেছিল 2 ঘন্টা হয়নি শহর থেকে বের হয়েছি আর তুমি সবাইকে জানিয়ে দিয়েছো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। রুমি বলে কিছু ফিলিং পাবলিক না করে হাইট রাখাই ভালো, তুমি তোমার ফোনকে গার্লফ্রেন্ড বানাও। আরিয়ান বলে সরি আর ফোন বন্ধ করে রেখে দেয়। গল্পটা এমনও হতে পারত। আরিয়ান নুডলস আনতে গাড়ির সামনে আসে আর পকেট থেকে ফোন বের করে। কিন্তু আরিয়ান লাইভে না গিয়ে রুমির কথা ভাবে যে কিছু জিনিস পার্সোনাল রাখাই ভালো, বুঝতে পারলে? তা ভেবে আরিয়ান ফোনটি বন্ধ করে রাখে আর তারা দুজন নুডলস রান্না করে খায়। কিছুটা ভালো মুহূর্ত পার করে আর সেই ফুল দিয়ে আরিয়ান রুমিকে প্রপোজ করে। তাতে রুমি খুব খুশি হয়। আরিয়ানের একটি ভুলের জন্য তাদেরকে পৃথিবী থেকে চলে যেতে হলো। পরে সেখানে পুলিশ আসে আর তাদের দুজনের ডেড বডি নিচে পড়ে থাকতে দেখে। এখানে পঞ্চম গল্পটি শেষ হয়ে ওয়েব সিরিজটির এন্ডিং হয়। তো গাইস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।